আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় স্কুল সলভ করব। যারা আগের সেটগুলো দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওখানে কিন্তু দেওয়া রয়েছে। দেখো প্রথম প্রশ্ন, দেখো বৈদিক সাহিত্যের মোট কটি ভাগ? দেখো বৈদিক সাহিত্যের মোট দুটি ভাগ। কি কি? আদি বৈদিক সাহিত্য আর পরবর্তী বৈদিক সাহিত্য। আর যদি বলতো এখানে প্রশ্নটা যদি বলতো সমস্ত বৈদিক সাহিত্যকে কটি ভাগে ভাগ করা যায়, তখন কিন্তু আমরা করতাম চারটি। কি কি? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ, এই চারটি কিন্তু করতাম। দেখো পরেরটা দেখো, ঋগ্বেদের যুগে সম্পদ হিসেবে বিশেষ গুরুত্ব পেত কি? গবাদি পশু। কোথায় রয়েছে? দেখো অপশান সি। ব্রাহ্মণ দ্রোণাচার্য অস্ত্রশিক্ষা দেন শুধুমাত্র ক্ষত্রিয় বালকদের। পরেরটা দেখো, গৌতম বুদ্ধের মৃত্যুর পর বৌদ্ধদের প্রথম সঙ্গীত হয়েছিল কোথায়? রাজগৃহে। কার, যদি বলে কার আমলে হয়েছিল, তোমরা লিখবে কি? অজাতশত্রুর শাসনকালে হয়েছিল। সভাপতি ছিল মহাকাশ্যপ। এবার দেখো দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত কোথায় বসেছিল? বৈশালীতে। এটা হচ্ছে দ্বিতীয়। আর তৃতীয় হয়েছিল পাটলিপুত্রে। আর চতুর্থ বৌদ্ধ সঙ্গীত হয়েছিল কাশ্মীরের জলন্ধরে। দেখো মহাবীর জৈন ধর্মপ্রচার করেন দীর্ঘ 30 বছর। কুষাণদের প্রধান শাসন কেন্দ্র ছিল অপশান ডি বাল্লিক দেশ বা ব্যাকট্রিয়া। ভারতীয় উপমহাদেশে প্রথম সোনার মুদ্রা চালু করেছিল হচ্ছে বিম কথফিসেস। পরের প্রশ্ন দেখো, সুদর্শন হ্রদ বানানো হয়েছিল কাথিয়াবাড় অঞ্চলে। এটা কার সময় হয়েছিল? এটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে কিন্তু এটা হয়েছিল। গাথা সপ্তশতী বইটি কোন ভাষায় লেখা হয়? প্রাকৃত ভাষায়। অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা হচ্ছে পাণিনি। অষ্টাধ্যায়ী। পরেরটা দেখো, আজীবক গোষ্ঠী তৈরি করেন হচ্ছে, এটা হবে অপশান সি মঙ্খলি পুত্র গোশাল। পরের প্রশ্ন দেখো, ব্রহ্মগুপ্ত ছিলেন অপশান ডি গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। তাম্রলিপ্ত বা দামলিপ্ত বন্দর নগরটি বর্তমান কোন জেলায় অবস্থিত? পূর্ব মেদিনীপুর। চীন সম্রাটের অনুরোধে কুমারজীব চীনের রাজধানীতে যান 401 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। দেখো চতুর্থ বৌদ্ধ সঙ্গীত কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কাশ্মীরে। এটা হচ্ছে কনিষ্কের আমলে হয়েছিল। সভাপতি ছিল কিন্তু বসুমিত্র। এগুলো কিন্তু তোমরা জেনে রাখবে। ঋগ বৈদিক যুগের দেবতাদের মধ্যে প্রধান কে ছিল? ইন্দ্র। কোন অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রদের স্নাতক বলে ঘোষণা করা হতো? সমাবর্তন। পরে দেখো, চারবাগরা কোন প্রথার বিরোধী ছিলেন? যজ্ঞের পশু বলি। পরে দেখো, কে অশোককে বৌদ্ধ ধর্মের দীক্ষা দেন? উপগুপ্ত। দেখো পরের প্রশ্ন, অগ্রহার কি? দেখো তোমাদের বইয়ের 106 নম্বর পেজে রয়েছে, এখান থেকে তোমরা লিখবে। গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে অগ্রহার ব্যবস্থা বলা হয়। পরের প্রশ্ন দেখো, নালন্দা মহাবীর বিহারে কোন কোন দেশের ছাত্ররা পড়তে আসতো? দেখো চীন, তিব্বত, কোরিয়া, সুমাত্রা, জাভা। পরেরটা দেখো, ফেরাও কাকে বলে? মিশরের রাজাদের ফেরাও বলে।
কালিদাসের লেখা দুটি কাব্যের নাম লেখো। দেখো, মেঘদূতম আর হচ্ছে কুমার সম্ভবম। কুমার সম্ভবম আর অভিজ্ঞানম শকুন্তলম আর হচ্ছে মালবিকাগ্নিমিত্রম, যে দুটো রয়েছে ও দুটো কিন্তু নাটক, ও দুটো কিন্তু কাব্য নয়। তোমরা এই দুটো কিন্তু গুলিয়ে ফেলবে না। দেখো, সেন্ট থমাস, এটা হবে গন্ডোফার্নেস। গন্ডোফার্নেসের শাসনকালে কিন্তু তিনি এসেছিলেন, এটা বিদেশি পর্যটক বলা যায়। জেন দাবেস্তার শ্রেষ্ঠ দেবতা হচ্ছে অহুর, তাহলে এখানে আমরা 2 লিখব। দেখো, গান্ধার মহাজনপদের রাজধানী ছিল কিন্তু তক্ষশিলা। আর সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল শিমুখ। দেখো পরেরটা কি বলেছে, দেখো ঠিক ভুল নির্বাচন করতে হবে। স্কাইথিওরা মহাদেশে উপমহাদেশের শক নামে পরিচিত ছিল, এটা কিন্তু সত্য। এখানে সত্য লিখলে হবে না, এখানে ঠিক বা ভুল দিয়েছে, আমরা ঠিক লিখব। ঠিক যেমন নির্দেশ দেবে তেমন কিন্তু আমাদের লিখতে হবে। পরেরটা দেখো, বৈদিক সাহিত্য থেকে বৈদিক সভ্যতার ইতিহাস জানা যায় না, এটা কিন্তু ভুল, কারণ জানা যায়। দেখো, জৈন ও বৌদ্ধ ত্রিরত্ন পরস্পর এক নয়, এটা কিন্তু সত্য। তার মানে আমরা কী লিখব, ঠিক লিখব এটা। পরেরটা দেখো, রামগুপ্ত ও চন্দ্রগুপ্তের সঙ্গে শক রাজারা যুদ্ধকে কেন্দ্র করে লেখা হয়েছিল দেবী চন্দ্রগুপ্তম নাটক, এটাও কিন্তু ঠিক। দেখো, এগুলো যদি তোমরা দেখতে চাও একটু, তাহলে তোমাদের বইয়ে দেখো এগুলো রয়েছে, এটা 140 পেজে রয়েছে, এটা রয়েছে তোমাদের 74 নম্বর পেজে রয়েছে, আর এটা রয়েছে 116 নম্বর পেজে। পরেরটা দেখো, এবার মান 2 রয়েছে এগুলো। দেখো, মেগালিথ কেন্দ্র থেকে কি কি জিনিস পাওয়া গেছে, দেখো তোমাদের বইয়ের 61 নম্বর পেজ। এই যে দেখো, এখান থেকে লিখবে, এখান থেকে এইটা। পরের প্রশ্ন দেখো, নব্যধর্ম আন্দোলনের জনপ্রিয়তা অর্জনের কারণ কি, এই যে এটা লিখবে, তোমাদের বই এটা 69 নম্বর পেজে রয়েছে। দেখো, এখান থেকে এটা কিন্তু লিখতে হবে। দেখো, পরেরটা রয়েছে বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি কি, দেখো 72 নম্বর পেজে রয়েছে। এই যে এটাই, এখান থেকে এটা পুরোটা লিখবে। দেখো, পরের প্রশ্ন, রাজা পুরু কে ছিলেন এবং তার রাজত্ব কোথায় ছিল, দেখো এখানে আমি লিখে দিচ্ছি এটা। প্রাচীন ভারতের একজন বীর ও শক্তিশালী রাজা, তার রাজত্ব কোথায় ছিল, ঝিলাম ও চেনাব নদীর মাঝের অঞ্চল। মহাজনপদগুলির আমলে সেরা ধান কী ছিল, শালি ধান। এই ধান কোথায় বেশি চাষ হতো, মগধ অঞ্চলে। মহাভারতের আদি নাম কি ছিল, জয়কাব্য। কে মহাভারত নামকরণ করেন, সৌতি। এটা তোমাদের বইয়ের দেখবে, এটা এটা তোমরা যদি দেখতে চাও তোমাদের বইয়ের 111 নম্বর পেজে রয়েছে। সরি, এটা 11 নয়, 114। পরের প্রশ্ন দেখো, বৌদ্ধ বিহারগুলিতে ধর্মীয় বিষয়ের সঙ্গে সঙ্গে আর কোন কোন বিষয় পাঠদান করা হতো, দেখো তোমাদের বইয়ের 111 নম্বর পেজে রয়েছে। এই দেখো, তীর, তরবারি চালানো, কুস্তি, নানা ধরনের খেলাধুলা শেখানো হতো। তারপরে দেখো, শ্রমণ ও ভিক্ষুকদের সুতো কাটা ও কাপড় বোনা শিখতে হতো।
দেখো পরেরটা, গান্ধার শিল্পরীতিতে কোন কোন দেশের শিল্পরীতির মিশ্রণ ঘটেছিল? ভারত, গ্রিক ও রোমান। মিনান্দার কে ছিলেন এবং তিনি কার প্রভাবে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? দেখে নাও। দেখো 139 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ে। দেখো, ইন্দো গ্রিক রাজাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন মিনান্দার। বৌদ্ধ ভিক্ষু নাগসেনের প্রভাবে মিনান্দার বৌদ্ধ ধর্ম নেন। দেখো, বিশাখ দত্তের লেখা দুটি বিখ্যাত নাটকের নাম লেখো। এটা হবে মুদ্রারাক্ষস আর দেবী চন্দ্রগুপ্তম। নাটকগুলির বিষয়বস্তু সম্পর্কে সংক্ষেপে লেখো। দেখে নাও, 116 নম্বর পেজে রয়েছে বই দুটো। এই যে মুদ্রারাক্ষস আর দেবী চন্দ্রগুপ্তম, এখান থেকে এইটা পুরো লিখে দেবে। চন্দ্রকেতু গড় সম্পর্কে যা যেন বর্ণনা করো। দেখো 129 নম্বর পেজে রয়েছে তোমাদের। দেখো, রাজতান্ত্রিক মহাজনপদগুলির শাসন ব্যবস্থা কেমন ছিল বর্ণনা করো। তোমাদের বইয়ের 66 নম্বর পেজে রয়েছে। দেখো, এই যে এখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, টিকা লেখক গৌতম বুদ্ধ, 71 নম্বর পেজ। এই যে এখান থেকে এটা লিখবে। মৌর্য সাম্রাজ্য ভেঙে গড়ে তোলার প্রধান কৃতিত্ব কি চন্দ্রগুপ্ত মৌর্যের প্রাপ্য? ব্যাখ্যা করো। দেখো তোমাদের বইয়ের এটা 80 নম্বর পেজে রয়েছে উত্তরটা। এই যে দেখো, এইখান থেকে তোমরা লিখবে, এখান থেকে এই পর্যন্ত। দেখো এখানে লেখা রয়েছে মৌর্য সাম্রাজ্য গড়ে তোলার প্রধান কৃতিত্ব চন্দ্রগুপ্ত মৌর্যেরই। পরের প্রশ্ন দেখো, সাতবাহন বংশের শাসক হিসেবে শিবমুখ ও প্রথম সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো। এই যে এখান থেকে এটা। মৌর্য আমলে মানুষ কী ধরনের পোশাক পরিধান করতো? দেখো 102 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ের। এই যে এখান থেকে এই পর্যন্ত। মেগাস্তিনিসের চোখে ভারতীয় উপমহাদেশের সমাজ সম্পর্কে লেখো। তোমাদের বইয়ের দেখো 102 নম্বর পেজে রয়েছে। এই যে পরের প্রশ্ন দেখো, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে গড়ে ওঠা কারিগর ও ব্যবসায়ীদের সঙ্গ সম্পর্কে দেখো যা যেন লেখো। 106 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। এটা কিন্তু পুরোটা লিখতে হবে তোমাদের। পরের প্রশ্ন দেখো, একটি বিহার ও স্তূপের মধ্যে পার্থক্য লেখো। দেখো প্রথমে দিয়েছে বিহার, এখান থেকে এটা লিখবে তোমরা বিহার, আর স্তূপ লিখবে এখান থেকে এই পর্যন্ত। দেখো, অশোককে মহামতি বলার কারণ কি কি কি? দেখো মহামতি বলতে কিন্তু মানে মহান বা উদার প্রকৃতির মানুষ। তাহলে তোমাদের অশোকের ধর্মটা করলে কিন্তু তোমাদের হয়ে যাবে। এই যে 85 নম্বর পেজে রয়েছে। পরেটা দেখো, প্রাচীন ভারতে বিজ্ঞান চর্চার অগ্রগতির পরিচয় দাও। 118 নম্বর পেজে রয়েছে। এই দেখো এখান থেকে এটা করবে। পরেটা দেখো, প্রাচীন ভারতীয় উপমহাদেশের সাহিত্য চর্চা সম্পর্কে লেখো। এই যে সাহিত্য চর্চা, এখান থেকে তোমরা এটা পুরোটা লিখবে, এই পর্যন্ত লিখলে হয়ে যাবে। পরেটা দেখো, গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে অর্থনীতি ও জীবনযাত্রা কেমন ছিল? 105 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ের। দেখো এই যে দেখো এখানে লেখা আছে এই যে গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমল, এখান থেকে তোমরা লিখবে এই পর্যন্ত। দেখো লাস্ট প্রশ্ন কী দিয়েছে দেখো, ষোড়শ মহাজনপদের আমলে কৃষি পশুপালন ও বাণিজ্য। দেখো কৃষি পশুপালনটা তোমাদের বইয়ে রয়েছে দেখো 99 পেজে। এই যে এখান থেকে এটা কৃষি, এটা হচ্ছে পশুপালন, আর এপারে রয়েছে বাণিজ্য। এই যে বাণিজ্যটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।